কি কইলে যাবো কইলে যাবো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন ফ্রি ক্লাস। আমি গোলাম সারোয়ার স্যার, সাধারণ জ্ঞান ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন, কোথা থেকে জয়েন করেছেন, আর আমার কথা সবকিছু স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। আজকে আমরা সংবিধানের ধামাক্কা ক্লাস নিব। আমিও দেখি না, শুনি না কেউ। হ্যাঁ, স্যার আপনি কোথায়? আচ্ছা, আসতে একটু মনে লেট হয়েছে তাই না? হ্যাঁ, শুরু হয়ে যাবে। আপনাদের একটা মিনিট সময় আমি নষ্ট করতে দিব না ইনশাল্লাহ, বুঝা গেছে? এই জন্য দেখেন না, আমি ক্লাসে আমার পরিচয়, লম্বা পরিচয় কখনোই দিই না, আমি বলি না অনেক ক্লাসে, বুঝা গেছে? হ্যাঁ, 1 সেকেন্ড অপচয় হোক এটা আমি চাই না। আর বরাবরের মতো সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করেন, সবার টাইম লাইনে শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। এটা কৃপণতা করবেন না। যারা দ্রুত শেয়ার করবেন এবং সবচেয়ে বেশি শেয়ার করবেন, মেনশন করবেন, তাদের জন্য আমার অন্তর থেকে দোয়া থাকবে। আমি একদম মন থেকে দোয়া করবো আল্লাহ যেন এই বছর তাকে এই যে সার্কুলার ডে দিয়েছে এটা থেকে বঞ্চিত না করে, বুঝে গেছে? আল্লাহ পাক তার মেহনতটা যেন কাজে লাগায়, আল্লাহ যেন প্রতিদান দেয়, বুঝে গেছে? ওকে, তাহলে আমরা শুরু করব। বেশি আলোচনা আমি পছন্দ করি না, শুরু করি। শেয়ার করতে কৃপণতা করবেন না, শেয়ারটা করবেন, এটাই শুধু আপনাকে দয়া করে রিকোয়েস্ট করলাম। আমি চাই 1K পার্টিসিপেন্ট হোক, এটা আমি চাই আপনাদের কাছে, এটা খুব বড় চাওয়া না। তাহলে আমরা সংবিধান পড়তেছিলাম, আমরা সংবিধানের ইতিহাস পড়ে ফেলছি তাই না? হ্যাঁ, একটু রিভিউ করে দিব, আমি একটু রিভিউ করব। ইতিহাস পড়েছি, সংবিধানের কাঠামোটা পড়েছি, এই দুইটা জিনিসই পড়েছি। একটু 2 মিনিট একটু রিভিউ করি। সংবিধানের ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটা তারিখ পড়েছিলাম। সালটা 1972, পুরো ইতিহাসটাই 1972 সালের। আর ইতিহাস কত কত তারিখ বলেন তো, একটু রিভিউ করে দেই। 11 জানুয়ারি, তারিখগুলো বলবো, যার যেটা মনে আসে একটু লিখবেন। 11 জানুয়ারি, 23 মার্চ, 10 এপ্রিল, 11 এপ্রিল, 12 অক্টোবর, 4 নভেম্বর, আর সর্বশেষ 16 ডিসেম্বর সংবিধানটা কার্যকর হয়। এই তারিখগুলোর কথা কি আপনার মনে পড়ে? খুব ভালো করে পড়াইছিলাম। একটু রিভিউ করে দেই, দয়া করে শেয়ার করেন। বাহ, 976 জন। আজকে খুশিতে আমার মনটা ভরে গেল। আল্লাহ, যারা এই যে 976 জন জয়েন করেছে, কাউকে চাকরি থেকে মাহরুম করো না। একদম মন থেকে দোয়া করতেছে, আল্লাহ পাক যেন আমার দোয়াটা কবুল করে। ঠিক আছে? আমার জীবনে যে অর্জন আছে, এই অর্জন থেকে হইলেও তুমি 1K হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আল্লাহ। আমার যে অর্জন আছে সেই অর্জন থেকে আমাকে কিছু বঞ্চিত করে হইলেও এই 1K যারা জয়েন করেছে তাদেরকে আল্লাহ চাকরি দিয়ে দিও, আমাকে কিছু থেকে বঞ্চিত করে হলেও। আমিন, সবাই আমিন বলেন। 11 জানুয়ারি পড়েছিলাম, অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়, জারি করেন শেখ মুজিব। 23 মার্চ কি করা হয়? 23 মার্চ এটা করা হয়, গণপরিষদ আদেশ জারি করা হয়, জারি করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। 11 জানুয়ারি একটা ঘটনা ঘটে, শেখ মুজিব প্রধানমন্ত্রী হন, আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতি হন। 10 এপ্রিল সংবিধান গণপরিষদের প্রথম বৈঠক হয়। 11 জানুয়ারি সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। 12 অক্টোবর খসড়া সংবিধান তৈরি হয়। 4 নভেম্বর সংবিধানটা গৃহীত হয়। 16 ডিসেম্বর সংবিধান চূড়ান্তভাবে কার্যকর হয়। এই ছিল সামারি। আর কাঠামোর মধ্যে দেখছিলাম যে এই সংবিধানে কি আছে বলেন? একটা প্রস্তাবনা, যারা কত ক্লাস করতে পারেন নাই তারাও একটু ফ্লেভার পাবেন। প্রস্তাবনা, অধ্যায়, ধারা, ওকে, তফসিল, সংশোধনী, ওকে। তাহলে প্রস্তাবনা আছে একটা, অধ্যায় আছে 11টা, ধারা আছে 153টা, তফসিল আছে 7টা, সংশোধনী হয়েছে 17 বার। এবং কোন অধ্যায়ের কি নাম এটাও পড়েছিলাম, তাই না?
কোন অধ্যায়ের কি নাম এটাও পড়েছিলাম, বুঝা গেছে? এটাও পড়েছিলাম। আমরা পড়েছিলাম একটা টেকনিক, সেই টেকনিকটা যে পারবেন একটু কমেন্টে লিখে দেবেন, আমি কমেন্টটা দেখব। বুঝা গেছে? হ্যাঁ, আমি পড়েছিলাম প্রজার মূলে মৌ নিয়াবি নির্বাচনের মহাহিসাব রক্ষকের কর্ম করে জরুরি অবস্থায় সংশোধন করে বিবিধ উপায়। সব কিছু আমার চোখে চোখে ভাসে, ঠিক আছে? আপনাদের জন্য ভাসে, সেটাই আমরা চেষ্টা করব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে এটা ছিল আমাদের গত ক্লাসের সামারি। আজকে আমরা শুরু করব প্রথম থেকে, বুঝে গেছে? 1 নং ধারা থেকে 1.1 কে থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এখনো শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করে দেন, এটাই আপনাদের করজোর আপনাদের কাছে রিকোয়েস্ট। এটাতেই আমি খুশি হব, আর কোনো চাওয়া পাওয়া নাই। ওকে, তাহলে আমরা দেখি সংবিধানের 1 নম্বর ধারা, এক গুরুত্বপূর্ণ ধারাগুলো আমরা পড়ব। 1 নং ধারা, সংবিধানের 1 নং ধারায় বলা আছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানে রাষ্ট্রের পরিচয়টা দেওয়া আছে, বাংলাদেশ রাষ্ট্রের পরিচয়টা কি এটা দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখি, বাংলাদেশ রাষ্ট্রের পরিচয়টা দেওয়া আছে যে বাংলাদেশ একটি একক, বলা আছে যে বাংলাদেশ একটি একক, একক বা এক কেন্দ্রিক, একক বা এক কেন্দ্রিক, এক কেন্দ্রিক, একক বা এক কেন্দ্রিক। আমি নিজে একটু শেয়ার করতে ভুলে গেছি, এক সেকেন্ড শেয়ার করে দিচ্ছি। বাংলাদেশ একটি একক বা এক কেন্দ্রিক স্বাধীন, বলেন তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র না? স্বাধীন, সার্বভৌম, স্বাধীন সার্বভৌম। বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং যার নাম হবে কি নাম? যার নাম, বাংলা নামটা দেখি আগে, নাম, বাংলা নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ওকে, আর যার ইংরেজি নাম সেটা হলো দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেখেন আমরা অনেক কিছু জেনে গেলাম, এখানে আমাদের অনেক প্রশ্ন আসতে পারে, আর আমরা ভুলও করতে পারি। দেখছেন, মাথাটা ঠান্ডা রেখে বুঝতে হবে। আমরা বলেছি এখানে কি বলেছি বলেন তো? বাংলাদেশ একটি একক বা এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে কি? বাংলাদেশে কোনো প্রদেশ নাই, কেন্দ্র থেকে সবকিছু পরিচালিত হয়। একক এক কেন্দ্রিক, হ্যাঁ। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার বাংলা নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ রাষ্ট্রটার সাংবিধানিক নাম কি, তার মানে সাংবিধানিক নামটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর যদি প্রশ্ন করা হয় সাংবিধানিক নামের ইংরেজি রূপটা কি বা ইংরেজি নামটা কি, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ক্লিয়ার? আপনি কি পারবেন? যেগুলো ক্লাস করেছেন এগুলো, হ্যাঁ স্যার 90 দিনের ফ্রি ক্লাসের বিনিময়ে শেয়ার ডান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, 90 দিনই ফ্রি ক্লাস পাবেন এবং আমাদের সাথে যুক্ত থাকলে ফ্রিতেই প্রস্তুতি হবে, এটা বিশ্বাস রাখেন। ওকে, আর আমার ইনশাল্লাহ সাধারণ জ্ঞান ক্লাসটা করলে আপনি ইনশাল্লাহ আপনার প্রস্তুতি 100তে 100 হবে, এটা মনে রাখেন, বিশ্বাসটা করেন ভাই। হ্যাঁ, ওকে। তাহলে আপনারা সবাই একটু, যেটা প্রশ্ন বেশি আসছে, সাংবিধানিক নামের ইংরেজি রূপ কি, এটা একটু আপনারা বলেন তো। আশা করি এ পর্যন্ত শেষ আপনাদের। একটু আমাকে বলেন তো সাংবিধানিক নামের ইংরেজি কি, একটু বলেন। সবাই একটু কমেন্ট করবেন, আমি কমেন্ট পড়বো। আর 15 মিনিট হয়েছে, যারা এখনো শেয়ার করেন একটু দ্রুত শেয়ার করে দেন আর কমেন্ট করেন সাংবিধানিক নামের ইংরেজি। অলরেডি মিতা মজুমদার উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। সমাপ্তি ইসলাম, পাপিয়া, শারমিন উনি শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ। নিজুম কমেন্ট করেন, স্যার আপনার নাম কি? রুবেল আহমেদ শান্ত, গোলাম সারোয়ার। পরিচয় দিতে এটা আমি পছন্দই করি না, এটার জন্য 1 মিনিট সময় নষ্ট হয়, তাই না? গোলাম সারোয়ার স্যার। ওকে, জিকে ইনস্ট্রাক্টর। ওকে, আচ্ছা
যাই হোক, স্যার কয়টায় লাইভে আসেন? আজকে তো ওই যে ই দেওয়া হয়েছিল 7টায় এসেছি। ওকে, 90টা ক্লাসের মধ্যে কয়টা ক্লাস হয়েছে? আচ্ছা, শেয়ার ডান। ওকে, একটু কমেন্ট করেন সাংবিধানিক নামের ইংরেজি রূপটা কি? সাংবিধানিক নামের জিকের উপর কত নাম্বার ক্লাস? হ্যাঁ, সাংবিধানিক নামের ইংরেজি রূপটা কি একটু বলেন আমাকে, একটু কমেন্ট করে জানাই দেন। সাংবিধানিক নামের ইংরেজি রূপটা কি? অনেকে কমেন্ট করেছেন, আমি আর 1 মিনিট পড়বো, 30 সেকেন্ড পড়বো, 30 সেকেন্ড। ওকে, ইতি থ্যাংক ইউ, খালিদ হাসান থ্যাংক ইউ, সুলতানা রেশমা খাতুন ওকে থ্যাংক ইউ। তাহলে আমি পরে ধারাতে চলে যাই। মল্লিকা, মল্লিক স্যার নামটা জানা উচিত অবশ্যই আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে, গোলাম সারওয়ার স্যার, হ্যাঁ একটু একটু লিখে দিছি, এটা একটু দেখেন, নাম দিয়ে করবেন কি? হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। ওকে, ওকে তাহলে আমরা একটু দেখি তাহলে যে এরপর আমরা কি দেখব? দুইয়ের কটা দেখব। মনে রাখবেন সংবিধানের মধ্যে যখনই ক খ গ ইত্যাদি আসবে, ওটা 72 সালের মূল সংবিধানে ছিল না, পরবর্তীতে সংবিধান সংশোধন করে সেটা যুক্ত করা হয়েছে। তাহলে আমাদের 2 ক নিশ্চয়ই সংশোধনীতে আসছে, 72 সালের সংবিধানে ছিল না। আমরা এখন দেখব 2 কতে কি বলা হয়েছে। বলা হয়েছে রাষ্ট্র ধর্ম ইসলাম, বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্ম সমান সুযোগ সুবিধা লাভ করবে অন্যান্য ধর্মের মানুষ। তাহলে রাষ্ট্র ধর্ম কি বলেন? রাষ্ট্র ধর্ম ইসলাম, রাষ্ট্র ধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মের মানুষ ও সমান সুযোগ লাভ করবে, কোনো বৈষম্য করা হবে না তাদের প্রতি। বুঝে গেছে? ক্লিয়ার? তাদের প্রতি কোনো বৈষম্য করা হবে না। আর যেহেতু এটা সংশোধনীতে আনা হয়েছে, অষ্টম সংশোধনীতে রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়েছে। অষ্টম সংশোধনীতে রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়েছে। হুসেন মোহাম্মদ এরশাদ এই সংশোধনীটা এনেছিলেন। এই অষ্টম সংশোধনী আরেকটা করা হয়েছে। আগে ঢাকার বানানটা ছিল এরকম ঢাকা, আর এটা করা হয়েছে ঢাকা। এই বানানটা কি করা হয়েছে? ঢাকা। রাজধানী বানানটা ছিল এই যে ঢাকা, পরে এই বানানটা সংশোধন করে ঢাকা করা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম একটু দেখি, কি দেখলাম? তাহলে আমরা দেখলাম রাষ্ট্র ধর্ম কি? 2 ক অনুযায়ী রাষ্ট্র ধর্ম হলো ইসলাম, রাষ্ট্র ধর্ম ইসলাম। এটা সংবিধানের অষ্টম সংশোধনীতে যুক্ত করা হয়েছে। অষ্টম সংশোধনীতে যুক্ত করা হয়েছে। অষ্টম সংশোধনীতে আরেকটা যুক্ত করা হয়েছে, ঢাকার বানানে ঢাকা করা হয়েছে। আমার কথা ক্লিয়ার? স্যার আপনি হাসনা কমেন্ট পড়েন না কেন? পড়ব, কমেন্ট আমি পড়ি, যদি নাও পড়ি তাও কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনার প্রস্তুতি হচ্ছে, বুঝে গেছে? এটাতে কৃপণতা করবেন না। ওকে, কমেন্ট হ্যাঁ আমি পড়বো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন তো রাষ্ট্র ধর্ম ইসলাম, একটু কমেন্টে জানান। এই রাসনার কমেন্টটাই সবার আগে পড়বো। স্যার আজকে কত নাম্বার ক্লাস? এটা আমার সার্কুলারের পরে 2য় ক্লাস, আর আগেও ফ্রি ক্লাস অনেকগুলো নিয়েছি। আচ্ছা আমাকে বলেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম কততম সংশোধনীতে করা হয়েছে? রাষ্ট্র ধর্ম ইসলাম কততম সংশোধনীতে করা হয়েছে? রাষ্ট্র ধর্ম ইসলাম কততম সংশোধনীতে করা হয়েছে একটু বলেন ভাইয়া, আমাকে একটু জানায় দেন, দেখি আপনারা কতটুকু মনোযোগী আছেন। কমেন্ট পড়বো, আমি কমেন্ট পড়বো। রাষ্ট্র ধর্ম ইসলাম কততম সংশোধনীতে করা হয়েছে একটু জানান আমাকে। এবার মজার আরেকটা টপিক পড়বো এখন, সেটা হলো 5 নাম্বার। 5 নাম্বারে কি বলা হয়েছে? বলা হয়েছে কি বলেন? রাজধানী। বলা হয়েছে রাজধানী, বাংলাদেশের রাজধানীর কথা বলা হয়েছে। স্যার এটা আবার পড়া হইলো? ইয়েস, পড়াটা কোন জায়গায় এটা বের করি আমি। আচ্ছা একটু কমেন্টটা পড়ে নেই। হাসি অষ্টম, রাহিম জাহান, তারপরে রাহিম, সুবর্ণা, শ্যামল, মুস্তারি, ফাতেমা, সবার পেজ কত স্যার? আচ্ছা বই থেকে কিন্তু সরাসরি করা হচ্ছে না, বইয়ের বাইরে থেকেই এক্সক্লুসিভ ক্লাস নেওয়া হচ্ছে। তৌফিক, সোমা, মুজাম্মেল থ্যাংক ইউ। তাহলে রাজধানী বলা হয়েছে, রাজধানীর নাম বাংলাদেশের রাজধানী হইবে ঢাকা। তাহলে কি বলা হয়েছে? বাংলাদেশের রাজধানী হইবে ঢাকা।
রাজধানী হইবে, বাংলাদেশের রাজধানী হইবে ঢাকা, এটা একটা প্রশ্ন হইল স্যার। ইয়েস স্যার, এই প্রশ্নটা একবার আসছিল 33তম বিসিএস, একটু লক্ষ্য করে দেখবেন। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা, এটা আসছিল, এটা পরীক্ষায় আসছিল, বুঝছেন? তাহলে উত্তরটা কি? বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা, কিন্তু অপশনের মধ্যে ছিল ঢাকা উত্তর, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব, ঢাকা পূর্ব, আরেকটা ছিল ঢাকা। অনেকে অ্যান্সারটা ভুল করছে, কারণ কি জানেন? টেনশনে। এত সহজ প্রশ্ন পরীক্ষা, মাশাআল্লাহ 1.4 কে হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ পার্টিসিপেন্ট। ঢাকা উত্তর, এত সহজ প্রশ্ন, ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব, ঢাকা, এইটা মনে হয় ভুল আছে, এটা উত্তরটা মনে হয় ভুল আছে। আর তখন সিটি কর্পোরেশনটা দুই ভাগে বিভক্ত হলো, একটা ঢাকা উত্তর আর একটা ঢাকা দক্ষিণ। তখন স্টুডেন্টরা কেউ ঢাকা উত্তর দিয়েছে, ঢাকা দক্ষিণ দিয়েছে, কিন্তু এটা মোটেও হবে না, কারণ আমাদের সংবিধানে 5 নং অনুচ্ছেদে বলা আছে যে রাজধানী হবে ঢাকা, এটার আগে উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম কোনো কিছুই নাই, সুতরাং রাজধানীটা হবে ঢাকা। বুঝা গেছে? আপনাকে কোনো কিছুতে যেন বিভ্রান্ত না করতে পারে, আপনি চোখ বন্ধ করে ঢাকা উত্তর দিয়ে আসবেন, চোখ খোলা রাখবেন না, চোখ খোলা রাখলে আবার শয়তান আপনাকে বিভ্রান্ত করতে পারে, ধোঁকা দিতে পারে। এবার ঢাকা থেকে আরেকটা জনপ্রিয় প্রশ্ন, সেটা হলো ঢাকার পূর্ব নাম কি? এই ঢাকার পূর্ব নাম কি একটু কমেন্টে জানান তো আমাকে, ঢাকার পূর্ব নাম কি? আমি বলবো না, এই প্রশ্নের উত্তর সবাই পারবেন। ঢাকার 1.5 কে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আল্লাহ আজকে যারা এখানে জয়েন করেছে সবাই যেন চাকরি পায় ইনশাআল্লাহ, দোয়া করে দিলাম আপনাদের জন্য খাস করে। বুঝা গেছে? আমার অত্যন্ত ভালো লাগতেছে আজকে পার্টিসিপেন্ট দেখে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ঢাকার পূর্ব নাম কি একটু আমাকে জানান, সবাই পারবেন, সবাই পারবেন। ঢাকার পূর্ব নাম কি? কথায় কথা আসে বলে আমি আজকে সবকিছুই টাচ করে দিচ্ছি, ফ্রি টাইমে আবার রেকর্ড ক্লাস দেখে দেখে নোট করবেন, এটা ইজি, রিভিশনও হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর বিপ্লবী বলেছেন শ্যামল, ওকে। জাহাঙ্গীরনগর, হারিজুল, অমৃত, রামিসা, তানভীর, সানা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর, সবার কমেন্টে পড়তে পারলাম না, দুঃখিত, ক্ষমা করবেন। ঢাকার পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর, আর এই জাহাঙ্গীরনগর নামটা করেছিলেন, নামকরণ করেন সুবেদার ইসলাম খান, নামকরণ করেন সুবেদার ইসলাম খান। এই যে এই প্রশ্নগুলো প্রাইমারির জন্য জনপ্রিয় প্রশ্ন, এই প্রাইমারি প্রশ্ন এগুলো আসে। ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। নামকরণ কে করেন? সুবেদার ইসলাম খান। ঢাকার পূর্ব নাম করেন 1.6, থ্যাংক ইউ ভেরি মাচ। 1600 স্টুডেন্ট আছে আমাদের সাথে। এই ঢাকার নামকরণ করেন ইসলাম খান। তার সম্রাট ছিলেন জাহাঙ্গীর, মুঘল সম্রাট, ভারতে দিল্লির মসনদে বসেছিলেন জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীরকে খুশি করার জন্য ঢাকার পূর্ব নাম তিনি জাহাঙ্গীরনগর রেখেছিলেন। এবার আরেকটা প্রশ্ন জানবো, একটু আমাকে কমেন্টে জানাই দেন সে পর্যন্ত, যে ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর কে রাখেন? ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর কে রাখেন? একটু আমাকে জানাই দেন, একটু জানাই দেন, একটু দ্রুত জানাই দেন। কমেন্টে আমি একটু পরে পড়বো, আপনারা কমেন্ট করতে থাকেন। আর ঢাকা মোট 5 বার রাজধানী হয়। এই সংবিধানে রাজধানী যুক্ত হওয়ার আগে ঢাকা মোট 5 বার রাজধানী হয়, মোট 5 বার রাজধানী হয়। ঢাকা মোট কয়বার রাজধানী হয়? 5 বার। এই প্রশ্নগুলো বারবার আসে, স্কিপ করার সুযোগ নাই প্রাইমারি আলাদের জন্য। ঢাকা মোট 5 বার রাজধানী হয়, সালগুলো পড়তে হবে, 1, 2, 3, 4। অনেকে পারেন 1610। এই 1610 সালে ইসলাম খান রাজধানী করেন, ইসলাম খান, ওই যে প্রথম রাজধানী করেন ইসলাম খান। 1660, 1905, 1947 এবং 1971 এই রাজধানীগুলো ঢাকা হয়। কয়বার রাজধানী হয়? 5 বার রাজধানী হয়। 1610 সালে প্রথম হয় সুবেদার ইসলাম খানের আমলে, এরপরে 1660, 1905, 1947, 1971। ঢাকার বংশ ক্লিয়ার, ঠিক আছে। ইসলাম খান, অনেকেই কমেন্ট আছে। খালিদ হাসান, দেখি আমি একটু পিছন দিকে যাই। মনিকা, মেঘ, হ্যাঁ, জাহান, শারমিন, হারিজুল, অনেকগুলো কমেন্ট করতেছেন। হারিজুল, থ্যাংক ইউ ভাইয়া। সাবিনা খাতুন, হাসনাইন,
নাসরিন, শ্যামল কুমার, নুসরাত, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কমেন্ট করেছেন অন্তর থেকে দোয়া করছি তাদের সবার জন্য চাকরি হয়, মনের আশা পূরণ হয়। 1.7, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ঢাকা শেষ, ঢাকা থেকে এর বাইরে প্রশ্ন আসবে না। আমাকে একটু কমেন্টে জানাই দেন ভাইয়া, ঢাকা মোট কয়বার রাজধানী? 1.8, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা টুকে যেন হয়, একটু চেষ্টা করেন ভাইয়া, টুকে যেন হয়। ওকে, আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন, কমেন্টে করবেন, সবাই করবেন যারা ক্লাস দেখতেছেন। 1800 কমেন্ট হবে ইনশাল্লাহ। সেটা হলো ঢাকা মোট কয়বার রাজধানী হয়? ঢাকা মোট কয়বার রাজধানী হয় ভাইয়া, এটা একটু বলে দেন আমাকে। ঢাকা মোট কয়বার রাজধানী হয়? ঢাকা মোট কয়বার রাজধানী হয় একটু আমাকে বলে দেন। আমি পরের চলে যাই। 7, আমি ভেবেছিলাম 7 নাম্বার এটা গণতন্ত্র বিরোধী, এই ধারা থেকে মনে প্রশ্ন জীবনও আসবে না, কিন্তু এইবার বিসিএস আসছিল। কোথা থেকে আসছিল আমি একটু বলে দেই। 7-এর দুইটা জিনিস আছে ভাইয়া, 7-এর 7 আর 7-এর ক 7-এর খ, 7-এর ক 7-এর খ। 7 নাম্বার ধারায় বলা আছে যে প্রজাতন্ত্রের মালিক জনগণ, প্রজাতন্ত্রের মালিক। এটারে তাফসির করলে, কোরআনের তাফসির আছে না, ব্যাখ্যা, এটারে ব্যাখ্যা করলে হয় যে জনগণ সকল ক্ষমতার উৎস, অর্থাৎ প্রজাতন্ত্রের মালিক জনগণ বা জনগণ সকল ক্ষমতার উৎস একই কথা। প্রজাতন্ত্রের মালিক জনগণ, প্রজাতন্ত্রের মালিক জনগণ অথবা জনগণ সকল ক্ষমতার উৎস একই কথা। 7-এর ক বলা হয়েছে যে, কি বলা হয়েছে বলেন তো, যে 7-এর কতে বলা হয়েছে যে সংবিধান বাতিল, স্থগিত ইত্যাদি অপরাধ, সংবিধান বাতিল এবং স্থগিত ইত্যাদি অপরাধ, সংবিধান বাতিল, স্থগিত ইত্যাদি অপরাধ, ইত্যাদি অপরাধ। কি অপরাধ? সবচেয়ে বড় অপরাধ রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, ফাঁসি, শাস্তি হলো ফাঁসি। আর সংবিধানের মৌলিক বিষয় সংশোধন অযোগ্য। 5 বার অনেকে কমেন্ট করেছেন, আমি একটু মাঝখানে এটা পড়ে নিই। মায়ার বাঁধন, নিপা, তাওহিদ, জান্নাত, উম্মে হাবিবা, আফসানা মিমি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের। আল্লাহ পাক আপনাদের মনের আশা পূরণ করুক। আল্লাহ পাক সবাই আপনাকে চাকরি, সবাই যারা জয়েন করেছেন সবাইকে চাকরি দিয়ে দেখ। সবাই বলেন আমিন, আমিন বলেন সবাই। সংবিধানের মৌলিক বিষয়, কিছু বিষয় আছে মৌলিক, যেমন প্রস্তাবনা, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, 9-এর ক অধ্যায়, 150 ধারা ইত্যাদি। এটা বলে মৌলিক কাঠামো, অর্থাৎ সংবিধানের মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন অযোগ্য, সংশোধন অযোগ্য, সংশোধন অযোগ্য, সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন অযোগ্য। এই যে এটাই আসছিল। এইবার রিসেন্ট যে বিসিএসটা গেল 47 আসছিল 7-এর ক খ থেকে, তাহলে আসতে পারে, কিন্তু এটাকে হেলা করার সুযোগ নাই। হ্যাঁ, মনে থেকে গ্রহণ করুন, আসতে পারে। সংবিধান বাতিল, স্থগিত ইত্যাদি অপরাধ, ইত্যাদি অপরাধ 7-এর ক আর 7-এর খ সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন অযোগ্য। এর প্রশ্ন আসতে পারে না স্যার, একটু আগেই না বললেন ক খ থাকা মানেই সংশোধনী, তাহলে এটা কততম সংশোধনী হয়েছে? এই দুইটা একই সংশোধনী, 15তম সংশোধনীতে হয়েছে। 15তম সংশোধনী পতিত শেখ হাসিনা সরকার এটা করেছিলেন। ওকে, 15তম সংশোধনীতে এটা হয়েছিল। আর কথা বুঝছেন কিনা বলেন, বুঝেছেন কিনা বলেন? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে বলেন জনগণ। প্রজাতন্ত্রের মালিককে জনগণ, সকল ক্ষমতার উৎস কি কে? জনগণ। কারণ জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে তার ক্ষমতা থাকে, নইলে থাকে না। আমার কথা বুঝছেন ভাইয়া, বুঝেছেন? আমরা ক্লাসের মাঝখানে আছি, এখনো যদি কেউ চান, মন থেকে চান, একটু শেয়ার করে দেন ভাইয়া। এই শেয়ারের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে পুরস্কৃত করতে পারে। একটা কথা আপনি লিখেন, সেটা হলো জনগণ সকল ক্ষমতার মালিক। এটা সংবিধানে কত ধারায় আছে? সংবিধানে কত ধারায় আছে যে জনগণ সকল ক্ষমতার মালিক? জনগণ সকল ক্ষমতার মালিক, এটা কত ধারায় আছে? এবার আমরা দেখব প্রিয় ভাই বোন,
কলেজের ভাই বোন, আমরা এবার দেখব 8 নাম্বার ধারা। প্রিয় ভাই বোন যারা আছেন, কয় নাম্বার ধারা দেখবো? 8 নং ধারা। 8 নং ধারায় আছে মূলনীতি সমূহ, প্রিন্সিপালস অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য স্টেট। রাষ্ট্রের যে মূলনীতি আছে, সংবিধানের যে মূলনীতি আছে, সেই মূলনীতি সমূহ, এই মূলনীতি সমূহ মুখস্থ করতে যায় আপনার জীবনটা বাইরে যায়, আর বের হবে না। একটু মনে রাখেন। 7 করে দিয়েছি স্যার, থ্যাংক ইউ। রুনিয়া থ্যাংক ইউ। 7 ধারা, 7 ধারা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। 7 ধারা, 7 ধারা, 7 ধারা। ওকে, আলহামদুলিল্লাহ আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাস করতেছেন। আল্লাহ পাক আপনাদের শ্রমকে বৃথা দিবেন না, দিবেন না, দিবেন না, দিবেন না। মনে রাখেন, সফল হবেন, সফলের দরজায় আছেন, দরজায় আছেন। মূলনীতি সমূহ, আপনারা মূলনীতি সমূহ পড়তে যায় জীবনে এত বিপদে পড়েন যে আপনারা পারেন না। আমি একটা টেকনিক বলে দেই আপনাদের, জাস্ট এই শব্দটা একটু মনে রাখতে পারবেন না? যাস গদ, যাস গদ, যাস গদ। এই যে শব্দটা শুনতে যেমনই লাগুক, আপনার তো মনে রাখতে হবে। যাস গদ, যাস গদ, যা স গ দ, যা স গ দ, যা স গ দ। এইভাবে যদি আপনি 4 বার পড়েন, 5 বার পড়েন, আপনার মনে থাকবেই থাকবে, মুখস্থ হবেই হবে, হবে 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 ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম করে সকল কাজ শুরু করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু দেখি তো ভাইয়া, সংবিধানের 4টা মূলনীতি একটু একটু আমাকে বলে দেন। একটু কমেন্টে যাস গদ এই টেকনিকটা লেখেন, যাস গদ লিখে দেন তো। এবার আমরা একটা ধামাক্কা দেখাবো, যাস গদ দিয়ে কিভাবে সংবিধানের মূলনীতি বোঝা যায়, যাস গদ দিয়ে কিভাবে সংবিধানের মূলনীতি বোঝা যায় আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। একটু সবাই 20 জুন 20টা কমেন্ট পড়ে তারপর আমি লিখে দিব যে আসলেও বোঝা যায় কি না, বোঝা যায় কি না, বোঝা যায় কি না। ঠিক আছে, যাস গদ লিখেছেন, লিখেছেন। আপনারা অনেকেই পারবেন। যাস গদটা কি বোঝাচ্ছি, আপনারা অনেকেই পারবেন, অনেকেই পড়বেন, অনেকেই পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন এই যে যাস গদতে কি বোঝাচ্ছে বলেন তো। আমরা একটু দেখি তো, একটু ফাঁকা করে লিখবো এবার, একটু ফাঁকা করে লিখবো। এই যে যা, এই যে দেখেন যা, এই যে স, এই যে গ, এই যে দ, যাস গদ মানে কি জানেন? যা দিয়ে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ। এবার সমাজতন্ত্র, 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 গণতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা। আচ্ছা, এবার একটু ইংরেজি গুলোও জানা দরকার আছে। জাতীয়তাবাদ মানে ন্যাশনালিজম, একটু অন্য কালার দিয়ে লিখি, ন্যাশনালিজম, ন্যাশনালিজম, ন্যাশনালিজম। সমাজতন্ত্র মানে সোশ্যালিজম, সোশ্যালিজম। গণতন্ত্র মানে ডেমোক্রেসি, ডেমোক্রেসির সবচেয়ে ভালো সংজ্ঞা কে দিয়েছিলেন একটু কেউ বলতে পারবেন আমাকে? ডেমোক্রেসি। আর এটা হলো সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা। এটা আমাদের এখন পর্যন্ত সংবিধানের মূলনীতি, বোঝা গেছে? তাহলে ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম। মনে হয় একটু অস্পষ্ট দেখা যায় নাকি? একটু আমি নিজে দেখি। আচ্ছা, এটাতে আর লেখা যাবে না, আমরা কালো দিয়ে। ওকে, আমার কথা বুঝছেন? এরকম সহজ টেকনিক আপনি আর কোথাও পাবেন না, শুধু সারোয়ার স্যারের কাছে পাবেন। আর সারোয়ার স্যার আপনাদের কাছে একটা জিনিস চায়, এর বিনিময়ে শুধু শেয়ার, আর কিছুই চায় না, সত্যি। আর এই শেয়ারের বিনিময়ে সারোয়ার স্যার তার বেস্টটা দিবে এবং সে কি করবে? দোয়া করবে আপনার জন্য, প্রাণ খুলে দোয়া করবে, মন থেকে একদম অন্তর যেখানে থাকে সেখান থেকে দোয়া করবে ইনশাআল্লাহ। বুঝা গেছে? হ্যাঁ, চাকরির জন্য যারা ঘুরতেছেন, চেষ্টা করতেছেন, পড়াশোনা করতেছেন, তাদের যে জ্বালা, এই জ্বালাটা আমি অন্তর থেকে ফিল করি। আল্লাহ পাক সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক, সবাই বলেন আমিন। তাহলে আমরা এই যে 8 নাম্বার ধারায় আমাদের 4টা মূলনীতি পাইলাম। আবার এই মূলনীতিগুলোই একটু এক্সট্রা করে সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে, একটু সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে আরেকটা ধারাতে। সেটা কি বলেন? 9 নম্বরের সমাজতন্ত্র বলেছে।
9 নাম্বার ধারায় বলছে সমাজতন্ত্র, 10 নাম্বার ধারায় বলছে 9 নাম্বার ধারায় বলছে জাতীয়তাবাদ, 9 নাম্বার ধারায় কি বলেছে জাতীয়তাবাদ, আর 10 নাম্বার ধারায় বলেছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা আছে 11 নাম্বার ধারায়। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে 12 নাম্বার ধারায়। তাহলে আপনারা পড়লেন 8 নং ধারা, কিন্তু অটো 4টা ধারা এমনি পেরে যাবেন, এমনি মুখস্থ হবে, এমনি মুখস্থ হবে। বুঝে গেছে? হ্যাঁ, এমনি মুখস্থ হবে ইনশাআল্লাহ। কারণ কি, যে এই যে জাতীয়তাবাদের কথা একটু ব্যাখ্যা করা আছে 9 নাম্বার ধারায়, সমাজতন্ত্র 10 নাম্বার ধারায়, ওকে, গণতন্ত্র 11, ধর্মনিরপেক্ষতা 12 নাম্বার ধারায় ব্যাখ্যা করা আছে। ক্লিয়ার? আপনারা কি পারবেন? যদি পারেন আমার একটা সিম্পল প্রশ্নের জবাব দেন, সেটা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা? এই সিম্পল উত্তরটা কমেন্টে জানান। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা একটু আমাকে কমেন্টে জানান তো ভাইয়া, একটু জানাই দেন কলেজের ভাই বোনেরা, প্রিয় স্বপ্নচারী ভাই বোনেরা, একটু আমাকে জানাই দেন, একটু জানাই দেন। স্বপ্নচারী, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের শিক্ষক, আগামী দিনের মানুষ গড়া কারিগর, আপনারা একটু বলে দেন মূলনীতি কয়টা? 4টা। ইয়েস, থ্যাংক ইউ খাদিজা, রামিসা, জুয়েল, ওকে, সালমা, আবরার, সোহেলি, ফাতেমা, রানা দে, আফসানা, মিমি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আমরা জানবো 13 নাম্বার ধারা। 12টা কিন্তু পড়ে ফেলছি। 13 নাম্বার ধারায় বলা আছে মালিকানার নীতি। এই রাষ্ট্রে মালিকানা হওয়া যাবে, মালিক হওয়া যাবে কয়টা ধারায় বা কয়টা ক্যাটাগরিতে, কয়টা উপায়ে মালিক হওয়া যাবে? এটার নাম হচ্ছে মালিকানার নীতি। মালিকানার নীতি, মালিকানার নীতি, মালিকানার নীতি, মালিকানার নীতি বা মালিকানা নীতি। 3টা ধাপে মালিকানা হওয়া করা যায়, 3 ধাপে বা 3 ক্যাটাগরিতে। একটা হচ্ছে ব্যক্তি মালিকানা, একটা হচ্ছে ব্যক্তি মালিকানা, আরেকটা হচ্ছে সমবায় মালিকানা বা যৌথ মালিকানা, যৌথ অবলিক সমবায় মালিকানা, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। যেমন দেখেন রাস্তাঘাট, এটা রাষ্ট্রীয় মালিকানা না? কেউ কি বলতে পারবে এই আমার ঢাকা রংপুর মহাসড়ক, এই মহাসড়কে আমি কাউকে যাইতে দিব না? বলতে পারবে? বলার সুযোগ নেই। কারণ কি, ওই রাস্তাটা রাষ্ট্রের। আবার কিছু কিছু আছে যৌথ মালিকানা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, অমক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, নাম শুনুন না? বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এসিআই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তাই না? অনেকগুলো মালিক, 10 জন 12 জন করে মালিক, 20 জন মালিক, 100 জন মালিকও থাকে। আবার ব্যক্তি মালিকানা, যেটা এই যে আপনার বাসার মালিক আপনি, হ্যাঁ, আপনার মোটরসাইকেলের মালিক আপনি, আপনার মোবাইলের মালিক আপনি, ওটা ব্যক্তি মালিকানা। বুঝে গেছে? তাহলে 3 ধাপে মালিকানা হওয়া যায়। 3 ধাপে, কয় ধাপে বলেন? ব্যক্তি মালিকানা, যৌথ মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা। ব্যক্তি মালিকানা, যৌথ মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা। ক্লিয়ার? তাহলে আমাকে একটু কমেন্ট করেন তো, মালিকানার নীতি সংবিধানে কয়টা নীতির কথা বলা আছে? মালিকানার কয়টা নীতির কথা বলা আছে একটু বলেন তো, আমাকে একটু বলেন। তিন ধরনের মালিকানা। থ্যাংক ইউ। আল রিয়াদ একজন বলেছে, একটা কমেন্ট করেছে, আপনার কমেন্টটা আচ্ছা, অনলাইনে ক্লাস করাইলে কত কিছু যে শুনতে হয়, তাই না? হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেই কোনো কাজ আপনি দেখতে পাইছেন? হ্যাঁ, আল রিয়াদ, এ ধরনের কথা বলবেন না ভাইয়া। ওকে, আচ্ছা, আপনাকে বোঝানোর জন্য, সহজভাবে উপস্থাপন করার জন্য এগুলো বলা হচ্ছে, একটু মনোরঞ্জনের জন্য, মনে যেন থাকে, মনটা যেন অন্যদিকে না চলে যায়, তাই না? এটার জন্য বলা হচ্ছে ভাইয়া, এটা এরকম করবেন না। আচ্ছা, তাহলে 3টা ধাপে মালিক হওয়া যায়। এরপরে 15 নাম্বার বলা আছে মৌলিক চাহিদা। 15 নাম্বার মৌলিক চাহিদা। কিসের কথা বলা আছে? মৌলিক চাহিদার কথা বলা হয়েছে। আমরা জানি অন্ন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, হ্যাঁ, অন্ন মানে খাদ্য, তাই না?
খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো মৌলিক অধিকার। রাষ্ট্র বলছে ঠিক আছে ওটা মৌলিক অধিকার, কিন্তু রাষ্ট্র বলেছে 4টা মৌলিক অধিকারের কথা বলা আছে। সেটা হলো 1 নাম্বার বলেছে ওই যে আপনি যেটা জানেন সেটাই, খাদ্য, বস্ত্র, বাসস্থানের কথা বলেছে রাষ্ট্র আশ্রয় হিসেবে, বলেছে আশ্রয়, খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, শিক্ষা, চিকিৎসা শিক্ষার কথা বলেছে। অবসর বিনোদনের বিষয়টা রাষ্ট্র আলাদাভাবে বলেছে, বলেছে যে বিশ্রাম, বিশ্রাম একটা মৌলিক অধিকার, বিশ্রাম বলেছে, বিনোদন বলেছে, বিশ্রাম, বিনোদন, এবং বলেছে অবকাশ, মাঝে মাঝে বেড়াইতে যাইতে হবে, এই জন্য পিকনিক স্পট তৈরি করতে হবে রাষ্ট্রের, আর জনগণকে অবাধে সেখানে যাওয়ার সুযোগ দিতে হবে বিনোদনের জন্য, বুঝে গেছে, অবকাশ যাপনের জন্য। এরপরে বলেছে রাষ্ট্র কর্মসংস্থান, এই যে যেটার জন্য আপনারা কাজ করতেছেন, আপনারা কি জানেন যে কর্মসংস্থান এটা একটা মৌলিক অধিকার সংবিধান অনুযায়ী? আমরা জানিই না অনেকে। স্যার আজাইরা কমেন্ট দেখবেন না, মন খারাপ করবেন না, এদের ব্রেন নেই, একটুও না, কোনোদিনও মন খারাপ করি না। কে কি কমেন্ট করলো ওইটা দেখলে পরে তো মানে খারাপ কমেন্ট গুলো দেখলে পরে তো আমরা ক্লাস নিতে পারতাম না কোনোদিন, তাই না? ওটা আমরা দেখি না, নিজ গুণে সবাইকে মাফ করে দিই, ক্ষমা করে দিই। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, বুঝে গেছে? কর্মসংস্থান, এই যে মজার একটা তথ্য, এটা আপনাদের শুনে ভালো লাগলো না? যে কর্মসংস্থানের জন্য আপনারা কাজ করতেছেন সেটা রাষ্ট্র আপনাকে কমিটমেন্ট করেছে যে এটা মৌলিক চাহিদা, অর্থাৎ আপনি মৌলিক চাহিদার জন্য, সাংবিধানিকভাবে স্বীকৃত মৌলিক চাহিদার জন্য আপনি কাজ করতেছেন, বুঝে গেছে? সাংবিধানিকভাবে মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য আপনি কাজ করতেছেন। কর্মসংস্থান আমাদের একটা সাংবিধানিক মৌলিক চাহিদা, সাংবিধানিক মৌলিক চাহিদা। আপনারা ওনাকেও কিছু কমেন্ট করবেন না, বুঝে গেছে? বলেছে তাতে কি হয়েছে ভাই, দরকার নাই। ওকে, আল্লাহ পাক সবই দেখেন, সবই জানেন। ওকে, এরপরে বলা হয়েছে কর্মসংস্থান, এরপরে বলা হয়েছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা মানে কি কেউ জানেন কি? আমাকে বলেন তো। সোশ্যাল সিকিউরিটি, যারা সমাজকর্ম, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পড়েছেন তারা জানেন সামাজিক নিরাপত্তা কি। সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, বুঝে গেছে? হুম, 14 নং ধারা নাই ভাইয়া, ওটা ইম্পর্টেন্ট না, এজন্য ওটা দেই নেই। 14 নং ধারা ইম্পর্টেন্ট না তো, এই জন্য দেওয়া হয়নি। হ্যাঁ, ওকে ওকে ওকে, সামাজিক নিরাপত্তা মানে কি? আমাদের সমাজে প্রতিবন্ধী আছে কি নাই বলেন তো? প্রতিবন্ধী আমাদের সমাজে, বিধবা আছে আমাদের সমাজে, বয়স্ক আছে, এদেরকে সমাজ থেকে ফেলে দেওয়া যাবে? সমাজের মূল স্রোতে আনার জন্য এদেরকে আমরা ভাতা দেই। আবার এই যে অবসরপ্রাপ্ত কর্মচারী, চাকরি শেষ, তাহলে তারা কি করবে এবার? অবসরপ্রাপ্তরা, তাদেরকেও আমরা পেনশন দেই। এগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তা। এগুলোকে কি বলা হয়? সামাজিক নিরাপত্তা। আমাদের রাষ্ট্র কমিটমেন্ট করেছে সামাজিক নিরাপত্তা দেওয়ার, অর্থাৎ মৌলিক চাহিদা এখানে আমাদের 4টা আছে, 4 ক্যাটাগরির। কয় ক্যাটাগরির? 4 ক্যাটাগরির। একটা হলো খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, শিক্ষা, এটা এক। দ্বিতীয় ক্যাটাগরি আছে বিশ্রাম, বিনোদন, অবকাশ। 3 নাম্বার আছে কর্মসংস্থান। 4 নাম্বার আছে সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝে গেছে? সরকারি চাহিদা, 15 নং ধারা, মৌলিক চাহিদা। হ্যাঁ, ওকে ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? মুছে দিই। এবার 17 নং ধারায় আমরা পড়ব বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা। বাধ্যতামূলক
অবৈতনিক বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা, বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা। অর্থাৎ সংবিধানে আছে যে প্রাথমিক শিক্ষাটা কি হবে, বাধ্যতামূলক হবে। প্রাথমিক শিক্ষাটা কি হবে, বাধ্যতামূলক হবে এবং অবৈতনিক হবে, বেতন ছাড়া। শিক্ষার্থীরা স্কুলে যাবে, বেতন দিবে না, কিন্তু শিক্ষকদের আবার বেতন দিতে হবে, তাই না? শিক্ষকরা কিন্তু আন্দোলন করতেছে, 11তম গ্রেড। আহারে সৌভাগ্য আপনাদের, যারা এই যে সামনে ভালো করে পড়াশোনা করে নিয়োগ পাবেন, 11 গ্রেডে যাওয়ার সম্ভাবনা আছে, অনেক টাকা বেতন পাবেন, আবার পে স্কেল। এই সুযোগটা দয়া করে আপনারা হারায়েন না। পে স্কেল ঘোষণাও কিন্তু হচ্ছে, 9ম পে স্কেল, আবার 11 গ্রেড। এত বড় হাতছানি, জয়েন করলেই প্রায় 40,000 টাকার মতো পাইতে পারেন আপনি, যদি 11 গ্রেড দেয় আর পে স্কেল দেয়, 9ম পে স্কেল দেয়। এই সুযোগ দয়া করে আপনারা হাতছাড়া করবেন না। মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। চাকরির বাজারটা কিন্তু দিন দিন কঠিন হচ্ছে, মাইন্ড ইট। ওকে, তাহলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা আছে কত, 17 নং ধারায়। কত নং ধারায়? 17 নং ধারায়। আমাকে একটু কমেন্ট করেন তো ভাইয়া, যে প্রিয় ভাই বোন 17 নং ধারায় কি বলা আছে, কি বলা আছে এটা একটু কমেন্ট করেন আমাকে। 17 নং ধারায় কি বলা আছে একটু বলেন তো, আমি একটু কমেন্ট পড়বো কিন্তু। 17 নং ধারায় কি বলা আছে একটু বলেন আমাকে। অবতীর্ণ প্রাথমিক শিক্ষা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে কমেন্ট করেছেন যে এই যে রিম ঝিম বৃষ্টি, আয়েশা, কবির, রহমান, খাদিজা মীর, আফসানা, ওকে, অময় বিশ্বাস, অমিত শাহ, সানা হুমায়রা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 22 নম্বর ধারায় চলে যাব। 22 ধারা নাম্বার 22 বলা আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। নির্বাহী বিভাগ থেকে একে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, অর্থাৎ নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, দুইটা বিভাগ আলাদাভাবে স্বতন্ত্রভাবে তারা কাজ করবে। নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ তারা আলাদাভাবে কাজ করবে আইন অনুযায়ী। আইনে তাদের যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেই ক্ষমতা অনুযায়ী তারা কাজ করবে। কোনো কারো সাথে কারো দ্বন্দ্বও হবে না, কেউ কারো কাজে ইন্টারফেয়ারও করবে না, হস্তক্ষেপ করবে না। এটাই হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়, যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ দুটা কি থাকবে, আলাদা থাকবে, পৃথক থাকবে। কি থাকবে বলেন ভাইয়া? পৃথক থাকবে ইনশাআল্লাহ। বুঝে গেছে? কত নাম্বার ধারায় আছে? 22 নাম্বার ধারায় আছে। ওকে, এর আগে কমেন্ট করেছেন, হ্যাঁ, ওকে। তাহলে আমাকে একটু বলে দেন, একটু আপনারা লেখাও হয়ে যাক। সেটা হলো যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ 22 নম্বর ধারা আছে। 22 নম্বর ধারায় কি আছে? 22 নম্বর ধারায় কি আছে একটু আমাকে বলে দেন। 22 নম্বর ধারায় কি আছে একটু বলে দেন তো। আইনের দৃষ্টিতে সমতা। ওকে, থ্যাংক ইউ। অনেকেই লিখতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। চলাফেরার অধিকার কত নং ধারা? এই যে এটা ক্লিয়ার করবো একটু পরেই। ফাতেমা, খাদিজা মির অনেকগুলো কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। রুবা ইয়া, মারুফা আক্তার, খাদিজা খাতুন, সুলতানা জান্নাত, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ লিখেছেন। 27 নম্বর আছে আইনের দৃষ্টিতে সমতা। এটার ইংরেজিটাও আসতে পারে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল,
ইকুয়ালিটি বিফোর ল, আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতার কথা বলা আছে সংবিধানের 27 নং ধারায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারা, এগুলো থেকে পরীক্ষা আসে। এরপরে আছে 28-2 ধারায় আছে নারী পুরুষের সমতা, নারী ও পুরুষের সমতার কথা বলা আছে, অর্থাৎ সুযোগের সমতা, নারী পুরুষের সুযোগের সমতা। নারী পুরুষের সুযোগের সমতার কথা বলা আছে আমাদের 28-2 নম্বর ধারায়। 28-2 নম্বর ধারায় কি বলা আছে ভাইয়া বলেন তো? নারী পুরুষের সুযোগের সমতা। আর আইনের দৃষ্টিতে সমতার কথা বলা আছে 27 নং ধারায়। কয় নং ধারায়? 27 নং ধারায়। এই দুইটা ধারা ইম্পর্টেন্ট। এবার আমরা কিছু স্বাধীনতার কথা বলবো। স্বাধীনতা, এই সংবিধানের স্বাধীনতা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সংবিধানের স্বাধীনতায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, গত বছরও আসছিল প্রাইমারিতে। জীবনও ভুল হবে না, সেই টেকনিকটা শিখিয়ে দেব, বুঝে গেছে? জীবনও ভুল হবে না, জীবন নেও না। প্রস্তুত শোনার জন্য? প্রস্তুত? আইনের দৃষ্টিতে সমতা সংবিধানের কত নং ধারায় আছে একটু বলে দেন। আইনের দৃষ্টিতে সমতা এটা বলে দেন দ্রুত। সংবিধানে কিছু স্বাধীনতার কথা বলা আছে, নাগরিক হিসেবে আপনি কতটুকু স্বাধীনতা পাবেন এটা সংবিধানে বলা আছে। সেটা কি, কিভাবে বলা আছে আমরা একটু দেখি। চষ, এই যে চষ সচিবের, চষ সচিবের ধস, চষ সচিবের ধস, চষ সচিবের ধস। দেখেন এই যে চ চ স আবার স চি চি পের পের ধ স, তাহলে শুরুটা হবে 36 থেকে। 36, 37, 38, 39, 40, 41, 42। 36 থেকে 42টা ধারা পড়ব, বুঝতেই পারবেন না, মনের অজান্তে শিখে ফেলবেন, হাসতে হাসতে শিখবেন। যারা একটু দূরে চলে গেছেন 1.1K হয়েছে 1800 থেকে, ফিরে আসেন আপনারা, দয়া করে এই জিনিসটা একটু শিখে নেন, ফিরে আসেন। পারলে এখন আপনি একটু শেয়ার করতে পারেন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আমি এখন বলবো। দেখেন গত বছর প্রাইমারি পরীক্ষা এগুলো আসছিল, একটা স্বাধীনতা থেকে প্রশ্ন আসে, একটু দয়া করে শিখে নেন। আমরা বলেছি যে চষ সচিবের ধস মানে চ, আমরা এইদিকে ধারাগুলো লিখব। আচ্ছা, চ মানে চলাফেরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। এরপর স মানে হচ্ছে সমাবেশের স্বাধীনতার মধ্যে আর লিখলাম না। স মানে সংগঠনের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা। এবার চি চিন্তা বা চিন্তা বিবেক অবলিক বাক স্বাধীনতা, মানে কথা বলার স্বাধীনতা। রাষ্ট্র আপনাকে কথা বলার স্বাধীনতা দিবে, মানে কথা বলতে পারবেন, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন। পের মানে হচ্ছে পেশার স্বাধীনতা, পেশা বা বৃত্তির স্বাধীনতা পাবেন। আপনি কাজ করে জীবিকা নির্বাহ করবেন, ভরণ পোষণ করবেন ফ্যামিলিকে, এটা পারবেন। পেশার স্বাধীনতা। এবার ধ মানে ধর্মীয় স্বাধীনতা। লাস্টে স মানে সম্পত্তির স্বাধীনতা, আপনি সম্পত্তি অর্জন করতে পারবেন, এই স্বাধীনতা রাষ্ট্র আপনাকে দিয়েছে, সম্পত্তির স্বাধীনতা। ওকে, তাহলে আমরা একটু দেখি যে কি কি যেন পড়েছিলাম। এই যে চলাফেরা মানে 36 নম্বর ধারা, সমাবেশ 37 নম্বর ধারা, দেখা যাচ্ছে কি এদিকে? হ্যাঁ, আমরা একটু ডান পাশে লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে চলাফেরা এটা হলো 36 নং ধারা, চলাফেরা। সমাবেশ 37 নং ধারা, সংগঠন 38 নম্বর ধারা,
চিন্তা বা বিবেকের স্বাধীনতা 39 ধারা, এটা গত বছর প্রাইমারি পরীক্ষায় আসছিল। 40 নম্বর ধারায় আছে পেশার স্বাধীনতা, 41 নম্বর ধারায় আছে ধর্মীয় স্বাধীনতা, 42 নম্বর ধারায় আছে কি সম্পত্তির স্বাধীনতা, সম্পত্তির স্বাধীনতা। ক্লিয়ার? আপনারা আশা করি পারবেন। বিশাল জটিল একটা জিনিস, সংখ্যা বাড়ে নাই। বলছিলাম যে যারা চলে গেছেন একটু ফিরে আসেন, হ্যাঁ কাজে লাগবে, আসেন নাই কিন্তু। ওকে, কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে এই পড়াটা কি কঠিন? আপনার কি কখনো ভুল হবে ভাইয়া? বলেন তো একটু, আমাকে বলেন। ভুল হবে আর জীবনে কোনো দিন? ভুল হওয়ার মতো না, ভুল হওয়ার মতো না। এগুলো প্রাইমারি পরীক্ষায় আসে, এগুলো এসেছিল গত বছরও কিন্তু এইখান থেকে এই যে বাক স্বাধীনতা 39 নাম্বার, এটা আসছিল প্রাইমারি পরীক্ষায়। এই বছরও আসবে, এই বছরও আসবে। একটু মনোযোগ সহকারে শুনেন, লেখেন, তাইলে আসবে। বলেন তো, আচ্ছা এটা লিখেছেন কে কে? খাতা কলম আছে সাথে এবং লিখেছেন কে কে আমাকে একটু বলেন। অনেক সহজভাবে বললেন স্যার। আচ্ছা কেমন লেগেছে আপনার এই 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 আলোচনাটুকু? মানে এই যে স্বাধীনতা যে সংক্ষেপে সুন্দর করে বুঝিয়ে দিলাম, এটা কেমন লাগছে বলেন? টেকনিকটা কেমন বলেন তো? সংবিধান পড়াবো জীবন্ত রে ভাই, আমি নিজে সংবিধানের ছাত্র, আইনের ছাত্র, জীবন্ত আপনাকে পড়াবো, একদম আপনার মনের মধ্যে ঢুকাই দিব ইনশাল্লাহ। বুঝে গেছে? ওটার দায়িত্ব আমার। আপনার মনোযোগ দিয়ে ক্লাস করেন, শেয়ার করেন, শেষ, আর কোনো কথাই নেই। ওকে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি এখন মুছাবো। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, কমেন্ট করেন। সেটা হইল যে আমাকে একটু বলেন যে পেশার স্বাধীনতা, পেশা বা বৃত্তির স্বাধীনতা বা পেশার স্বাধীনতা, পেশা, এই পেশার স্বাধীনতা সংবিধানের কত অনুচ্ছেদে রয়েছে? পেশার স্বাধীনতা সংবিধানের কত অনুচ্ছেদে রয়েছে? পেশার স্বাধীনতা কত অনুচ্ছেদে রয়েছে? পেশা বা বৃত্তির স্বাধীনতা, পেশা বৃত্তি একই কথা। পেশা মানে যেটা স্বীকৃতি আছে, বৃত্তি মানে যেটা স্বীকৃতি নাই। এটা সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে আছে? একটু আমাকে বলেন তো ভাইয়া, একটু বলে দেন, একটু আমাকে কমেন্ট করেন, কমেন্ট করেন প্লিজ। পেশা বা বৃত্তির স্বাধীনতা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? একটু আমাকে জানায়া দেন। আমি অনেকগুলো কমেন্ট পড়বো এখন। 40, রাইট 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 রাইট। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা পারবেন। আমার একটু এটা আমার ইটা বলেন, টেকনিকটা বলেন। এই স্বাধীনতা মনে রাখার টেকনিক, স্বাধীনতা, এই সংবিধানে যে স্বাধীনতা বলেছে, এই স্বাধীনতা মনে রাখার টেকনিকটা একটু কমেন্টে লেখেন সবাই, তাহলে আপনাদের কি হবে, মনে থাকবে বেশি। স্বাধীনতা মনে রাখার টেকনিকটা একটু কমেন্ট করেন। টেকনিক, স্বাধীনতা মনে রাখার টেকনিক একটু বলেন। জীবনেও ভুল হবে না ভাইয়া, এবারও আসবে পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় এবারও আসবে, ভুল যেন না হয়। আমি একটু টেকনিকটা জানতে চাচ্ছি, ঠিক আছে? একটা জিনিস তৈরি করার কৌশল শিখতে হবে, খালি ভোগ করলেই চলবে না, যেন নিজে নিজে তৈরি করে সেটা ব্যবহার করতে পারি। বুঝে গেছে? তাহলে টেকনিকটা একটু বলেন। স্বাধীনতা মনে রাখার টেকনিক, সংবিধানে কয়েকটা স্বাধীনতার কথা বলা আছে, এই স্বাধীনতা মনে রাখার টেকনিকটা সবাই একটু কমেন্টে লেখেন। অসাধারণ ক্লাস স্যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেলে সচিবের ধস। রাইট রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। মেঘলা, রেশমা, আবিদুর রহমান, বাহাউদ্দিন, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা বেশি মনোযোগ আসলে থাকে না। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে পড়াশোনা করবেন যেন সবাই পারেন। আর এগুলো বাসায়, হ্যাঁ কমেন্ট পড়লেন না? হ্যাঁ কমেন্ট, বিথি। আচ্ছা এর আগে একটু পড়ি দেখি। হ্যাঁ ওকে,
বাহাউদ্দিন, তাহমিদা, মেহেরা, সুমন আহমেদ, হাসনা রানী। হাসনা রানী এবার কিন্তু আপনার কমেন্ট পড়েছি, আপনি এর আগে অভিযোগ করেছেন। আমিনুল, ইতি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রেশমা, ওকে, ক্লাসটা কেমন লাগলো একটু সবাই কমেন্টে জানিয়ে দেবেন। আর নিয়মিত ফ্রি ক্লাস হবে, সবাই একটু শেয়ার করবেন আর নিয়মিত অ্যাটেন্ড করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ফ্রি ক্লাসের মাধ্যমেও আপনারা পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখতে পারবেন। আর আমাদের যে বইটা আছে সংগ্রহ করবেন, অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এই বইতে। এই বইয়ের প্রশ্নগুলো যদি আপনি শুধু সমাধান করেন, তাও আপনার ইনশাল্লাহ একটা গোছানো প্রস্তুতি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ।